সাকিব আল হাসান কালকে আসলে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ব্যাপারটা আমি বলবো যে মাঠে নামার পরে সেটা আমাদের চোখের সামনে এসেছে। বাট আমরা যদি দেখি তার প্রেস কনফারেন্সে কিন্তু সে একটা কথা খুব হাইলাইট করেছে, ওয়েস্ট ইন্ডিজ জায়গাটায় তার জন্য স্মরণীয় অনেক মধুর স্মৃতি রয়েছে। সো ওয়েস্ট ইন্ডিজে যখনই গিয়েছে তখনই মাঠে নামার আগ থেকেই হয়তো তার সেই কনফিডেন্সটা আসা শুরু করেছে। বিকজ আমরা দেখেছি আমেরিকায় কিন্তু আসলে সে যেভাবে খেলতে চেয়েছিল সিচুয়েশন বা কন্ডিশন সেটা সেভাবে পারমিট করেনি। বাট ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরই মনে হয় সাকিব সেই কনফিডেন্সটা পাওয়া শুরু করেছে। এক হলো তার প্রিভিয়াস রেকর্ড সেখানে, পাশাপাশি হলো গিয়ে উইকেট অবশ্যই বেটার ছিল, সেটা নির্দ্বিধায় বলতে হবে। আমেরিকার তুলনায় উইকেট বেটার ছিল, কন্ডিশনটা তার খুব পরিচিত ছিল। আমেরিকা আমরা জানি যে নতুন কন্ডিশনে খেলেছে, যেখানে সবার কাছে আননোন ছিল। সো সবকিছু মিলে এই কনফিডেন্সটা কিন্তু খেলার আগেই তার পাওয়া শুরু করেছে এবং সেই জিনিসটা কিন্তু মাঠে প্রতিফলন দেখা গিয়েছে। সে যখন ব্যাটিংয়ে নেমেছে, আপনি যদি তার ব্যাটিং গ্রাফটা দেখেন, আপনি দেখবেন স্কোয়ার অফ দ্য উইকেটে প্রচুর রান করেছে। এটা কেন? বিকজ বলাররা কিন্তু তাকে দেখেছে আগের 2 ম্যাচে সে শর্ট বলে আউট হয়েছে, তাকে প্ল্যান করেছে স্কোয়ার অফ দ্য উইকেট মানে শর্ট বল করবে, সে কিন্তু সেটাকে ইউজ করেছে। এখানে পেসের একটা ব্যাপার ছিল, এর আগে 2টা বলারের পেস এবং এই বলারের পেসের মধ্যে পার্থক্য করেছে, পাশাপাশি আপনি উইকেটের একটা পার্থক্য করেছে। আপনি স্কোয়ার অফ দ্য উইকেট প্রচুর রান করেছে, ইভেন থার্ড ম্যান ফাইন লেগ জোন দিয়েও কিন্তু প্রচুর রান করেছে, বিকজ তাকে শর্টে অ্যাটাক করেছে। সো এই অ্যাটাকটা করার প্ল্যানটা কিন্তু সাকিব জানতো, বিকজ সাকিব 18-20 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরে সে জানে যে কি হতে যাচ্ছে, কি হতে পারে, নিজেকে সেভাবে প্রিপেয়ার করে। এবং কালকে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা যদিও টেকনিক্যাল বিষয়, তার ব্যাটিং স্ট্যান্সে আপনি যদি আগের ম্যাচগুলো এবং এই ম্যাচের ব্যাটিং স্ট্যান্স টেকনিকে কিছু চেঞ্জ কিন্তু সে করেছে এবং এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই অ্যাডজাস্টমেন্টগুলো করার জন্যই বলা হয় আইসিসি ইভেন্ট বা এই ধরনের নতুন ইভেন্ট যেখানে ডিফারেন্ট টিমের সঙ্গে রেগুলার খেলতে হয়, তখন কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আপনি নতুন একজন প্লেয়ারকে বলবেন যে আচ্ছা নেদারল্যান্ডসের সঙ্গে এই টেকনিকে ব্যাটিং করেছো, সাউথ আফ্রিকার সঙ্গে তুমি এই টেকনিকে ব্যাটিং করো, তার জন্য যে চ্যালেঞ্জটা থাকবে সেটা কিন্তু তার জন্য নতুন একটা বিষয়। বাট এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়াররা প্রতি ম্যাচে যখন নতুন অপোনেন্ট আসে, তারা কিন্তু চাইলেই সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারে এবং ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়াররা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করে, কন্ডিশন অপোনেন্ট টিম দেখে তখন এই অ্যাডজাস্টমেন্টগুলো করেই সাকসেসটা আনে। সো এই জন্যই বলা হয় যে আইসিসি ইভেন্ট বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। সাকিব কিন্তু তার সেই এক্সপিরিয়েন্স দিয়ে এখানে সেই অ্যাডজাস্টমেন্টটা করেছে এবং গতকালকে ম্যাচে কিন্তু সেভাবে নিজেকে প্রিপেয়ার করে এসেই তারপর ডেলিভার করেছে। ক্রিকেট খেলাটা মাইন্ড গেম, আমরা সবসময় বলি। এখন সেই মাইন্ডের পজিশন থেকে যদি আমাদের দলকে নিয়ে আমরা চিন্তা করি, তারা কিন্তু পজিটিভ একটা মুডে রয়েছে, ভালো একটা অ্যাটমসফিয়ারে রয়েছে, টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, সেখান থেকে এই জিনিসটা হচ্ছে পজিটিভ। এবং সেই পজিটিভ মাইন্ড নিয়ে আমরা যদি ইনশাল্লাহ নেপালের সঙ্গে জিতি, তারপরে আমরা কিন্তু উইনিং মোমেন্টাম নিয়ে যাচ্ছি, পাশাপাশি পজিটিভ অনেকগুলো বিষয় নিয়ে যাচ্ছি। আমাদের প্লেয়াররা পারফর্ম করা শুরু করেছে। আমি যদি সেটা বলি, রিয়াদ এবং হৃদয় রান করছিল, এখন সাকিবও রানে ফিরেছে, লিটন একটা ম্যাচে রান করেছে, তানজিদ তামিম গত ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছে। সো প্রতিটা প্লেয়ারই কিন্তু অন অফে পারফর্ম করছে, বলাররা তো এক্সট্রাঅর্ডিনারি করছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন ওই ম্যাচটা খেলবো বা সুপার হিটের ম্যাচগুলো খেলবো, ওই কন্ডিশনে কত রানের খেলা হবে, এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ফর এক্সাম্পল, আমি বলছি না এটা হবে, বাট ফর এক্সাম্পল যদি 200 রানের খেলা হয়, তাহলে আমাদের জন্য সিনারিও ডিফারেন্ট হয়ে যাবে। তখন আমরা প্রথমেই ব্যাকফুটে চলে যাচ্ছি। কেন? আমরা আসলে 160-70 রানের যেই ধরনের খেলা হয়, সেই ধরনের খেলার মতো আমাদের টিমের অ্যাবিলিটি এবং আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করেছি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমরা যদি খেলাটা 200 রান প্লাসের উইকেট হয় বা ওই কন্ডিশন হয়ে যায়, তখন আমাদের জন্য সিনারিওটা ডিফারেন্ট হয়। সো নর্মালি অ্যারাউন্ড 170 উইকেটে যদি খেলা হয়, সেই মাঠের খেলায় যদি আমরা খেলি, তখন কিন্তু আমরা সব টিমের সঙ্গে কম্পিট করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছি। সো আমরা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে অ্যারাউন্ড 170-80 এই ধরনের রানের খেলা হবে এবং স্পেসিফিক ওই দিনটায় যদি আমরা আমাদের ব্যাটাররা স্পেশালি বলবো যদি জ্বলে উঠতে পারে, বলাররা চ্যালেঞ্জটা ফেস করবে। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যথেষ্ট অ্যাটাকিং এবং ভালো ব্যাটসম্যান, বাট তারাও কিন্তু খুব হিমশিম খাচ্ছে কন্ডিশনের কারণে। সো সেই দিনটা যদি বলাররা এটাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে ইন্ডিয়া, আফগানিস্তান বা অস্ট্রেলিয়া যে কাউকে আমাদের হারানোর অ্যাবিলিটি আছে। আর যেহেতু এবার খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কিন্তু স্পিন হেল্প করে, যেটার অ্যাডভান্টেজ রিশাদ পুরোটা কাজে লাগাচ্ছে। সো লেগ স্পিন যে কতটা ডেঞ্জারাস হয় টি-20 ক্রিকেটে, রিশাদ কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে মানে প্রতিটা ম্যাচে আমাদের দেখাচ্ছে। সো সবকিছু মিলে আমাদের টিমের পক্ষে পসিবল এবং সেমিফাইনাল খেললে এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের টি-20 ক্রিকেটে। আমি বলছি না সেমিফাইনাল খেলবো, বাট সুপার এইটে যাওয়াটা আমাদের যে ফার্স্ট গোল ছিল সেটা অ্যাচিভ ইনশাল্লাহ হয়ে গেলে সেমিফাইনালের স্টেপে আমরা এগিয়ে যাব এবং সেটা পসিবল, ইম্পসিবল না আমি বলবো। সুপার এইটের 3টা ম্যাচ, 2টা অ্যান্টিগায় আর একটা সেন্ট ভিনসেন্টে আমরা খেললাম। অ্যান্টিগার উইকেটও ট্রেডিশনালি স্পিন সহায়ক উইকেটই হয়।
সব মিলিয়ে এবারের ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার পিচ বলুন, কন্ডিশন বলুন এবং বাংলাদেশ বোলারদের যে কারেন্ট ফর্ম বলুন, সব আশীর্বাদ হয়ে এসেছে কিনা একসাথে? না, তা তো অবশ্যই, কারণ আমাদের, আমি যেটা বলছিলাম, এই ধরনের উইকেটে খেলা হলে আমাদের সুবিধাটা হয় কি, আমরা 160-70 রানের 180 রানের টিম, তো আমাদের জন্য কিন্তু ফেভারেবল একটা কন্ডিশন হয়, যেটা ব্যাটারদের জন্য হয়, বলারদের জন্য হয়। বলাররা যেহেতু আমাদের মিস্ত্রি বলার রয়েছে, মুস্তাফিজ রয়েছে, সে কিন্তু ভালো কাটার করে, এটা মানে কাটার মাস্টারই বলা হয় ওয়ার্ল্ডের। তারপর সঙ্গে কিন্তু যোগ হয়েছে তাসকিনের কিন্তু পেস এবং বাউন্স, মানে আমাদের ভেরিয়েশন রয়েছে বোলিংয়ে, এখন লেগ স্পিনারও অ্যাড হয়েছে। সো সেই জায়গা থেকে আমাদের বোলিং ভেরিয়েশনটা রয়েছে, এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে বলেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের টিমে কিন্তু অপশন রয়েছে শেখ মাহাদি এবং আমাদের যদি তানভীর, তারা কিন্তু এখনো ম্যাচও খেলেনি। এই কন্ডিশন বিবেচনায় কিন্তু আমরা এদেরকে টিমে ইনক্লুড করেছি। আপনি দেখবেন ইন্ডিয়ার মতো দলে দুজন টপ ক্লাস স্পিনার কিন্তু এখন পর্যন্ত ম্যাচ খেলেনি, বিকজ অফ কন্ডিশন। তারা জানে যে ওয়েস্ট ইন্ডিজে গেলে তাদের এই স্পিনারদের দরকার হতে পারে, তারা কিন্তু ওইভাবে স্কোয়াডটা করেছে। সো আমার মনে হয় যে ওই যে আপনি যেটা বললেন, আমরা এনটিআই খেলবো এবং সেন্ট ভিনসেন্টে খেলবো, যেখানে কিন্তু স্পিন একটা হেল্প পাবে। গতকালকে আমরা দেখেছি স্পিন কিন্তু হেল্প পেয়েছে, রিয়াদের বল টার্ন করেছে, আপনি রিশাদের টার্ন দেখেছি। সো স্পিন যে হেল্প পাবে সেটা বোঝাই যাচ্ছে। এখন সেই জায়গা থেকে আমাদের স্পিনাররাও অ্যাডভান্টেজটা নিচ্ছে, অন্য দলও সেটা নিবে। সো আমি বলছি না যে অন্য দল, আমাদের যে পিছিয়ে রয়েছে, সুপার 8-এ যখন যাব তখন কিন্তু কম্পিটিটিভ ক্রিকেট হবে, আরও ডিফারেন্ট চ্যালেঞ্জ আসবে, কোয়ালিটি বলারের সংখ্যা অনেক বেড়ে যাবে, আপনি স্পিনার কোয়ালিটি ডিফারেন্ট থাকবে। সো সব কিছু মিলে চ্যালেঞ্জটা থাকবে আমাদের জন্য। যেমন মানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা 160-70 রানের উইকেটে খেলে অভ্যস্ত এবং সেটা আমরা প্রেফার করি। সো এই কন্ডিশনটা সেই জায়গা থেকে আমাদের সবার জন্যই একটা কনফিডেন্স দেয় যে হ্যাঁ, এই টুর্নামেন্টটা আমাদের জন্য হয়তো সব দিক থেকে স্যুট করেছে। আরেকটা কথা, সেটা হলো যে তানভীর আর শেখ মেহেদির কথা বললেন, টুর্নামেন্টের সামনের দিকে গিয়ে আমাদের তাদের লাগতে পারে। সেক্ষেত্রে যেহেতু নেপাল ম্যাচটা আমাদের বাঁচা মরার ম্যাচ নয় এবং নেপালের চেয়ে আমরা শক্তিতে বেশ ভালোই এগিয়ে, তাই নেপাল ম্যাচে একাদশের কিছু প্লেয়ারকে খানিক রেস্ট দিয়ে মেহেদি, তানভীর বা শরীফুল এদের দেখে নেওয়ার সম্ভাবনা আছে কিনা? বেসিক্যালি তো এখনো আমরা সিলেক্টর এখনো আলোচনা করিনি, ম্যাচ শেষ হয়েছে। ম্যাচের আগে নিশ্চয়ই আমাদের ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে কমিউনিকেশন হবে। সেখান থেকে যেটা হবে এখনই বলতে পারছি না, বাট আমরা রেস্ট বা আসলে কাউকে ব্রেক দেওয়া ব্যাপারটা এভাবে চিন্তা করার স্টেজে কিন্তু নেই। আমরা কিন্তু আসলে একটা টিম সাজিয়েছি, যেই টিমটা আমাদের কিন্তু ভালো করা খুব জরুরি, এবং কনফিডেন্স কিন্তু সবাই পেয়েছে সেটাও বলা যাবে না, কারণ সবাই কিন্তু একদম ফাটিয়ে ফেলছে, প্রতি ম্যাচে রান করেছে বা প্রতি ম্যাচে উইকেট পেয়েছে, সেভাবে আমি বলবো না। সেখানে একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ হতে পারে, লাইক হয়তো বা সাকিব কালকে হাতে একটা ব্যথা পেয়েছে, আমরা হয়তো আপডেট পাবো নেক্সট ডেতে, সেখান থেকে একটা জাজমেন্টে যাবো যে সাকিব যদি একটু রিকভারি করে পরের ম্যাচের জন্য আরো ফিট হতে পারে, সেখানে একটা অপশন হতে পারে যে শরীফুল আমাদের এখন রেডি আছে। সো সেই জায়গায় একটা অপশন চিন্তা করা যেতে পারে এবং শরীফুলকে একটা ম্যাচ খেলানো যেতেই পারে, এই ধরনের একটা জায়গা। আর ব্যাটিং আসলে কম্বিনেশনে আমি দেখছিলাম যে অনেকেই বিভিন্ন জায়গায় আলোচনা করছিল গত ম্যাচের আগে যে আমরা 6 ব্যাটসম্যান নিয়ে আরেকটা স্পিনার বানানো। আমরা আসলে 6 ব্যাটসম্যান নিয়ে খেলার স্টেজে নেই, কারণ আপনি দেখবেন যে আমাদের টপ অর্ডার স্ট্রাগল করছে, যার কারণে আমরা আসলে 6 ব্যাটসম্যান নিয়ে খেলার মতো অবস্থায় নেই। আর 6 ব্যাটসম্যান নিয়ে আমরা বোলিং বাড়ানোর কারণটা থাকতে হবে, বোলিং বাড়ানোর অপশনটা যদি আমরা চিন্তা করি সেটা কি আসলে খুব বেশি দরকার। আপনি দেখবেন আমাদের 5 জন জেনুইন বোলার রয়েছে, 3 জন সিমার, সাকিব এবং রিশাদ, এবং রিয়াদ কিন্তু বোলিং করছে রেগুলারলি, এবং রিয়াদ যেহেতু বোলিং করছে এবং প্রিমিয়ার লিগে থেকেই সে প্রিপারেশনটা নিয়ে এসেছে, ওয়ার্ল্ড কাপে দলের প্রয়োজনে 3 ওভারও করবে, দলের প্রয়োজনে 1 ওভারও করবে, কোনো ম্যাচে দরকার 4 ওভারও করবে, সেভাবে নিজেকে প্রিপেয়ার করেছে। সো বেসিক্যালি 3 পেসার, রিয়াদ সহ 3 স্পিনার নিয়েই কিন্তু আমরা খেলছি। তারপরে বোলিং অপশন বাড়ানোটা আসলে খুব লজিক্যাল মনে হয় না। তারপরে যদি স্পেসিফিক কোনো ম্যাচে যেটা মনে হয় যে করার যেতে দরকার হয় সেটা আমরা করতেই পারি, বাট এই স্টেজে যেখানে আমরা ব্যাটিং স্ট্রাগল করছি, আপনি একটা জিনিস দেখেন, লাস্ট ম্যাচে জাকির 7 বলে 14 রান করেছে, ওখানে যদি আমাদের একটা বোলিং থাকতো, সেটা হয়তো শেখ মাহাদি হতে পারতো, তানভীর হতে পারতো, তাহলে সেখানে ব্যাটিংয়ে নামতো হয়তো রিশাদের যেই কনফিডেন্স আপনি পাবেন জাকিরের উপর তার চেয়ে নিশ্চয়ই বেশি কনফিডেন্স পাবেন। এবং আমাদের কিন্তু ব্যাটিংয়ে যেহেতু স্ট্রাগল করছি, ব্যাটারদের উপর কনফিডেন্স আনাটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে, সেখানে ব্যাটসম্যান বেশি সংখ্যাটা রাখাটাই স্বাভাবিক। বোলিং যদি শর্ট করতো সেখানে বিষয়টা আলোচনা আসতো। সো আমি বলবো যে নেপালের সঙ্গে ম্যাচে আসলে কাউকে কনফিডেন্স দেওয়া, কাউকে একটু ব্রেক দেওয়া, বিষয়টা আমরা ওইভাবে চিন্তা করছি না। আমরা নেপালের সঙ্গে আমাদের ফুল সেটআপ, ফুল স্ট্রেংথ নিয়ে নামবো, এবং এটা টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন, বিকজ এখনো সময় আছে, যেটাকে কমিউনিকেশনের মাধ্যমে আমরা হয়তো আরো ডিটেলে যেতে পারবো, ক্যাপ্টেন কোচের চিন্তা ভাবনা জানতে পারবো, আমরা সিলেক্টররা আমাদের পয়েন্ট অফ ভিউ জানাবো, তখন হয়তো আরো কনক্রিট প্ল্যানে যেতে পারবো। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমরা আসলে কোনো ফ্লেক্সিবল জায়গা থেকে এখন চিন্তা করার সুযোগ নেই, আমরা আমাদের বেস্ট কম্বিনেশনটা নিয়ে নামবো এবং জেতার জন্য 100% ভাবে খেলবো। লাস্ট প্রশ্ন করবো ভাই, সেটা হলো যে আমরা নেদারল্যান্ডসের সাথে জিতেছি,
কিন্তু টাইম টু টাইম একটু একটু কম্পিটিশন হয়েছে। রানও আমরা 159 করেছি, আমার বিশ্বাস ওই পিচে 170 বা 80ও করতে পারতাম আমরা। এই জায়গাটাতেই প্রশ্ন, নেপালের এগেনস্টে যে স্টেটমেন্টটা, ডমিনেশন শো করার একটা ব্যাপার থাকা উচিত কিনা, যে হ্যাঁ আমরা ছোট দলের এগেনস্টে 170, 80, 200 রানও যদি সম্ভব হয় করলাম, বা অল্প রানে 100 নিচে গুটিয়ে দিলাম। ডমিনেন্সটা শো করলে কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে কিনা, এবং এই ধরনের একটা টেন্ডেন্সি প্লেয়ারদের মধ্যে থাকা উচিত কিনা। না, টেন্ডেন্সি কিন্তু এই ম্যাচেও ছিল। আপনি যদি খেয়াল করেন আমাদের দুইজন ইনফর্ম প্লেয়ার রিয়াদ এবং হৃদয় রান করেনি, তারপরে আমরা 160 করেছি। সো দুই ইনফর্ম প্লেয়ার একজন খেলে দিলে কিন্তু আপনি যেটা বললেন যে 170 to 80 হয়ে যেত। সো ইনফর্ম প্লেয়াররা রান করলে যেটা হয়, আপনার রানের ইম্প্যাক্টটা ডিফারেন্ট হয়। তারা যে ইম্প্যাক্টটা রাখবে, যে কম বলে বেশি রান করে এগিয়ে দিয়ে যাবে, সেই কাজটা কিন্তু তারা করবে যারা ইনফর্ম প্লেয়ার। যেমন এখন সাকিবকেও কিন্তু ইনফর্ম স্টেজে ফেলা যায়, যে কনফিডেন্স পেয়েছে, নট আউট থেকে ম্যাচ শেষ করে এসেছে। সেখান থেকে হৃদয় এবং রিয়াদ যদি কন্ট্রিবিউট করতে পারে, সাকিবও ফর্মে ফিরে এসেছে, সেখান থেকে এই তিনজনের রোলটা খুব ক্লিয়ার, মানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তারা যদি এই কনফিডেন্সটা ইম্প্যাক্টটা রাখতে পারে, কুইক একটা ইনিংস খেলে দেয়, সেটা 180 to 200 এর কাছে যেতেও পারে। এটা টোটালি ডিপেন্ড করবে আসলে ওই দিনটা স্পেসিফিক ওই সময়টা কেমন ডিমান্ড করছে। যেমন আপনি দেখেন তানজিদ তামিম কালকে একটা ভালো শুরু করে দেওয়াতে কিন্তু আমাদের কাজটা অপেক্ষা কিন্তু সহজ হয়েছে। ঠিক একইভাবে নেক্সট ম্যাচে যদি শুরুটা ওরকম হয়, তাহলে কিন্তু আপনি যেটা বললেন 180 সম্ভব। সেখানে রিয়াদ বা হৃদয় যদি একজন জ্বলে ওঠে, আর সাকিব সে যদি জ্বলে ওঠে, তিনজনের যে কোনো দুজন রান করলেই কিন্তু সেটা 180 সম্ভব। সো অ্যাটাকিং মুড, অ্যাগ্রেশন বেশি দেখানো, ব্যাপারটা এরকম না। ওই অ্যাটাকিং মুড, অ্যাগ্রেশন, পজিটিভ মুড নিয়ে ব্যাটিং করার যে বিষয়টা, সেটা প্লেয়ারদের মধ্যে 100% আছে এবং থাকবে। এই জিনিসটা ডিল করবে প্লেয়াররা যখন ওইখানে যাবে, সিচুয়েশন কি হয়েছে সেই উপর। বাট আমি শিওর যে হ্যাঁ, কালকের ম্যাচ খেলার পর আমরা এই উইকেট থেকে বা এই কন্ডিশনটা দেখে এটা রিয়েলাইজ করতে পারি যে এখানে 180 করার মতো টিম আমাদের, এবং আমাদের ব্যাটসম্যানরা যদি সেটা খেলতে পারে নিজেদের মতো করে, অবশ্যই আমরা আশা করি অ্যারাউন্ড 180 রান করা সম্ভব নেপালের এগেইনস্টে।